জাতিগতভাবে আমরা মদ্যপ হই না এবং আমরা মানসিকভাবে সবাই সুস্থ। আমরা একটা বাহিনীর সাথে এইভাবে সম্পর্ক। স্পিড বোট যোগে আমাদের কোনো রকম অনুমতি ছাড়া শূন্যলান অতিক্রম করে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে অবৈধভাবে 500 থেকে 600 গজের ভিতরে বাংলাদেশের অভ্যন্তরে এসে নদীর এপারে বিজিবির টহলের নিকটে আসে এবং আটককৃত ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়ার জন্য বলে। বিজিবি টহল দল আটক ভারতীয় নাগরিকের পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানায়, কিন্তু তারা ভারতীয় নাগরিককে বিজিবির নিকট হতে ছিনিয়ে নেওয়ার জন্য তাদেরকে মারধর করা এবং জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বিজিবির সদস্যরা বাধা প্রদান করলে বিএসএফ সদস্যরা বিজিবির উপর আনুমানিক 6 থেকে 8 রাউন্ড গুলি বর্ষণ করে। আত্মরক্ষার জন্য বিজিবি টহল দলও পাল্টা গুলি আক্রমণ করে এবং তখন তারা দ্রুত স্থলে বিএসএফ সদস্যরা ফায়ার করতে করতে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে এই ফ্ল্যাগ মিটিং শেষ হয় এবং আমরা ফেরত চলে আসি। আপনাদের সবাইকে ধন্যবাদ। পতাকা বৈঠকের কোনো প্রশ্নই আসে না, সেটা একটা আনুষ্ঠানিকতার বিষয় আছে পতাকা বৈঠক করতে গেলে, এবং তারা এই বিষয়টা তারাও আমাকে জানায়নি, এখন আপনাদের কাছে আমি শুনতে পেলাম। ওখানে পতাকা বৈঠকের কোনো কিছু হয়নি। পতাকা বৈঠক একটাই হয়েছে, সেটা আমার আর কমান্ডেন্টের মধ্যে বেলা 4:30 থেকে 5:45 থেকে 5:50 পর্যন্ত 1 ঘন্টা 1 ঘন্টা ব্যাপী আমার আর বিজিবি কমান্ডেন্টের মধ্যে, বিশেষ করে বিএসএফ ওই ব্যাটালিয়নের কমান্ডেন্টের মধ্যে পতাকা বৈঠক হয়। আগে যেটা হয়েছিল সেটা পতাকা বৈঠক হলে এত কিছু হওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ পতাকা বৈঠক গত স্বাধীনতার পর থেকে হয়ে আসছে। আর এই বিজিবির বয়স আপনারা জানেন 250 বছরের কাছাকাছি পুরাতন বাহিনী। এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই যে তারা পতাকা বৈঠকে আসবে আর তাদের উপর অতর্কিত মানে কোনো কারণ নেই। মানে এই ধরনের কথা বিএসএফ কমান্ডেন্ট আমার কাছে বলার চেষ্টা করেছিল যে আমাদের লোককে, ওরা পতাকা বৈঠকের কথা বলে নেই, আপনার কাছে শুনেছি, ওরা বলেছে যে আমরা তাদেরকে কল করেছিলাম দেখে আসছে। তখন আমি ওনাদেরকে বলেছি যে আপনারা আসলে জিনিসটা এইভাবে দেখার সুযোগ আছে কিনা যে আমার ডেকে নিয়ে এসে কাছে আনার পর গুলি করে তাদেরকে মেরে ফেলবো। মানে আমি এটা বলেছি, আমাদের লোকজন কেউ ড্রাঙ্ক না, আমার না জাতিগতভাবে আমরা মদ্যপ হই না এবং আমরা মানসিকভাবে সবাই সুস্থ। আমরা একটা বাহিনীর সাথে এইভাবে সম্পর্ক অবনত করার মতো কোনো ঘটনাও ঘটেনি এবং এটা একদম একটা ফ্যাব্রিকেটেড একটা ইনফরমেশন। তবে আপনার কথা আমরা নোট করেছি, আমরা এটা তদন্ত করে দেখব। এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। আমরা তাদেরকে ডেকে নিয়ে এসে দেশে এনে তারপর গুলি করবো, মানে আমার এটা কোনো মানে হয় না। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর তাদের মেজর পদবীর কোনো অফিসার বা এই ধরনের কোনো পদই বিএসএফ এ নাই, এই ধরনের কোনো, যার কারণে এটা মিডিয়াতে যেটা প্রচার করছে এটাও একটা ফ্যাব্রিকেটেড ব্যাপার। ওদের মধ্যে মেজর পদবী বলে কোনো শব্দ বিএসএফ নাই বলেছে, মেজর বলেছে এবং এটা এবং মিডিয়াতে এসেছে। এখন আমাকে বিএসএফ এর কমান্ডেন্ট যিনি বলেছেন, ওনাদের একজন বিজিবি সদস্য, বিএসএফ সদস্য নিহত হয়েছেন, আরেকজন হাতে গুলিবিদ্ধ হয়েছেন বলে উনি দাবি করেছেন আমার কাছে। বিষয়টা হচ্ছিল আমি যেটা বলেছিলাম যে তারা হঠাৎ করেই যেহেতু এখানে চলে আসে, তাদেরকে যখন বলা হয়েছিল যে এটা আমরা আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে আপনাদেরকে হস্তান্তর করব, হ্যাঁ, অতএব আপনারা দয়া করে একটু অপেক্ষা করেন, আমাদের অফিসার আসবে। এটা শোনার পরেই তারা হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে সম্ভবত আতঙ্কিত হোক আর যে কারণে হোক, তারা ওই তাদের জেলেকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। প্রথমে তাকে মারধর করে আমাদের সামনে, আমাদের সদস্যদের সামনে। আমরা তখন বাধা দেওয়ার চেষ্টা করি যে আমরা কখনো ভারতীয় নাগরিকদের কখনো নির্যাতন করি না, আত্মনির্ভর করি না। এখন ওরা যদি গায়ে হাত দিয়ে পরে ব্যাপারটা হবে এমন হইতে পারে যে সবাই বলবে যেটা আমরা করছি। তো আমরা তাকে বলেছি ওয়েট করেন, আমাদের লোককে অলরেডি ইনফর্ম, এটা জানানো হয়েছে উপরে, এটা নিয়ম। রিয়েলিটি হচ্ছিল আমি যেটা মিডিয়াতেও যেটা বলেছি, তাদের একজন নিহত হয়েছে, একজন আহত হয়েছে, যেটা কমান্ডেন্ট নিজের মুখে আমাকে বলেছেন। আমি ওনার মুখের কথাটা তো আর আমি না আমাকে কিছু বলেন। ঠিক আছে, আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ইয়া করেন। আমরা অস্বীকার করছি, আমরা বলছি আমাদের